আসসালামু আলাইকুম। বিবিএর তৃতীয় বর্ষের ছাত্রবৃন্দ, করোনার এই সময় বাসার সবাইকে নিয়ে বাসায় আছো, সুস্থ আছো নিশ্চয়ই। আমরা দীর্ঘদিন ধরে ক্লাসরুমের বাইরে আছি, আমাদের পড়াশোনার সাথে সংশ্লিষ্টতাও এই জন্য কমে গিয়েছে। আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি তোমাদের এই পড়াশোনার সাথে সংশ্লিষ্টতা যোগসূত্র স্থাপনের জন্য। তো তোমরা ক্লাসগুলো নিয়মিতভাবে দেখবে এবং তোমাদের যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা এর উত্তর দিতে চেষ্টা করব। তো আজকে আমি জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদের কোর্সের অ্যাক্ট 3003 কস্ট অ্যাকাউন্টিং এই বিষয়ে আলোচনা করব। তো আমার ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদেরকে চ্যাপ্টার 6 এর কস্টিং, অ্যালোকেশন, প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। তো গত ক্লাসে আমরা কিছু আলোচনা করেছিলাম, একটু আমরা প্রিভিউ করব। সেটা হচ্ছে আমরা পড়েছিলাম ওভারহেড কি। ওভারহেড হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট কস্ট। ফ্যাক্টরি সকল ধরনের ইনডাইরেক্ট কস্টটা কি হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তার মধ্যে আছে মেশিনের ডেপ্রিসিয়েশন আছে, তারপর ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি আছে, আরো অনেক খরচগুলো আছে। এগুলো সবগুলো আমাদের ফ্যাক্টরি ওভারহেড। এবং এই ফ্যাক্টরি ওভারহেডের কিছু প্রি ডিটারমাইন্ড রেট আছে, যেগুলো আগে থেকে অনুমান করতে হয়। অনুমান করে নিয়ে আমাদেরকে ফ্যাক্টরি ওভারহেড অ্যাকচুয়ালের সাথে এটা ডিফারেন্সিয়েট করতে হয়। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম এবং গত ক্লাসে ফ্যাক্টরি ওভারহেড কিছু ক্লাসিফিকেশনে দেখেছিলাম। তো আজকে যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি। এখন আমরা জানবো যে প্রোডাকশন ক্যাপাসিটি কি। দেখো তোমরা এখানে লেখা আছে volume of products or service produced or generated by a production plant or enterprise in a given period by using current resources. That means একটা প্রোডাক্ট প্ল্যান্ট অর এন্টারপ্রাইজ সে কি করবে, কিছু ভলিউম অফ প্রোডাক্টস অর সার্ভিস প্রডিউস, তার মানে সে কিছু পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করবে একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড। দেখো লেখা আছে যে একটা নির্দিষ্ট সময়, সাধারণত কারেন্ট পিরিয়ডটা 1 বছরের মধ্যে ধরা হয়। এই 1 বছরের সময়ের মধ্যে সে কি পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করবে সেটাই হচ্ছে তার ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি, উৎপাদন ক্ষমতা। এবং এই প্রোডাকশন ক্যাপাসিটিকে আমরা বিভিন্ন রকমের প্রোডাকশন ক্যাপাসিটি আছে। তার মধ্যে একটা আছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, অপারেটিং ক্যাপাসিটি, নর্মাল ক্যাপাসিটি, আইডিয়াল ক্যাপাসিটি এন্ড আইডিয়াল ক্যাপাসিটি। ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে একটা উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ, দ্যাট মিনস কোনো রকম আইডেল কিছু না বিবেচনা করে একটা প্রজেক্ট সর্বোচ্চ কতখানি পরিমাণ উৎপাদন করতে পারবে সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। অপারেটিং ক্যাপাসিটি এর আইডেল কিছু সময় বা আইডেল কিছু প্রোডাকশন বাদ দিয়ে, দ্যাট মিনস নর্মাল যেই সমস্ত নর্মাল ফিনোমিনার মধ্যে যেগুলো পড়ে, দ্যাট মিনস নর্মালি যে সমস্ত আইডেল ক্যাপাসিটি আছে সেগুলো বাদ দিয়ে একটা সময়ে যতটুকু সে উৎপাদন করতে পারে, সেটা হচ্ছে অপারেটিং ক্যাপাসিটি। দ্যাট মিনস তার কার্য সময়ের মধ্যে সে যতটুকু উৎপাদন করতে পারে। নর্মাল ক্যাপাসিটি হচ্ছে স্বাভাবিকভাবে একটা এন্টারপ্রাইজ বা প্রোডাকশন প্ল্যান্ট যতটুকু পরিমাণ উৎপাদন করতে পারে সেটাই হচ্ছে নর্মাল ক্যাপাসিটি। আর আইডিয়াল ক্যাপাসিটি হচ্ছে আদর্শ মানে একটা স্ট্যান্ডার্ড সেট করা হয়, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তার উৎপাদন ক্ষমতা। এবং আরেকটা হচ্ছে আইডিয়াল ক্যাপাসিটি, সেটা হচ্ছে অলস উৎপাদন। দ্যাট মিনস উৎপাদনের সময় একটা প্রোডাকশন প্ল্যান্টে কিছু সময় থাকে অলস সময়। দ্যাট মিনস যদি কখনো হঠাৎ করে মেশিন নষ্ট হয়ে যায় সেই সময়টা কিন্তু ওই
প্রোডাকশন হতে পারছে না, দ্যাট মিনস প্রোডাকশন হচ্ছে না সেই সময়টা আমাদেরকে নর্মাল প্রোডাকশন আওয়ারের ভিতরেই পড়ছে, কিন্তু সেই সময়টা আমরা প্রোডাকশন করতে পারছি না মেশিনের মেইনটেনেন্সের জন্য, বা কোনো সময় ইলেকট্রিসিটির সমস্যা হলো, জেনারেটর সেই সময় সাপ্লাই দিতে পারছে না, কিছু সময়ের জন্য গ্যাপ। এই সময়গুলো এটা কোনোভাবে মিট আপ করা যায় না, এটা কোনোভাবে রিডিউস করা যায় না, সেটা হচ্ছে আইডল ক্যাপাসিটি। এই ক্যাপাসিটি সম্পর্কে আমাদের এটাই ছিল। এরপরে এখন আমরা দেখব আন্ডার অ্যান্ড ওভার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এটা হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ডিসপোজিশন অফ আন্ডার অ্যান্ড ওভার অ্যাপ্লাইড ওভারহেড। এখন আমরা দেখবো আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড কি আর ওভার অ্যাপ্লাইড ওভারহেড কি। এখানে কি বলা হয়েছে যে under or over applied manufacturing overhead is defined as the difference between manufacturing overhead cost applied to working process using a predetermined overhead rate and manufacturing overhead cost actually incurred during the period. আমরা আগেই বলেছিলাম অ্যাপ্লাইড ওভারহেড কস্ট হচ্ছে আমার প্রিডিটারমাইন্ড রেট অনুযায়ী আমি একটা ওভারহেড কস্ট আগে থেকেই ডিটারমাইন করে রাখি। কারণ হচ্ছে কি, এটা কি আমরা গত ক্লাসে বলেছিলাম যে ম্যানেজমেন্ট যখন যে কোনো একটা প্রজেক্টে কাজ করতে যায় তখন আগের থেকেই তাকে নির্ণয় করতে হয় ওই প্রজেক্টে তার প্রফিটটা কি পরিমাণ হবে, বা সে যদি কোনো একটা মেশিন কিনে নিয়ে আসে সেই মেশিনের ক্যাপাসিটি এবং সেই মেশিন থেকে কি পরিমাণ প্রোডাক্ট সে উৎপাদন করতে পারবে এবং ওই প্রোডাক্টটা সেল করে সে কি পরিমাণ প্রফিট করতে পারবে, এটা আগের থেকে তাকে ডিটারমাইন করে নিতে হয়, নির্ণয় করতে হয়। যার জন্যই আমাদেরকে অ্যাপ্লাইড ওভারহেড, দ্যাট মিনস আগের থেকে প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেটের ভিত্তিতে আমাদের অ্যাপ্লাইড ওভারহেডটা নির্ণয় করতে হয়। এই নির্ণয় করে আমরা কি করি, ওটা দিয়ে একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ওভারহেড তৈরি করি। আর অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ইনকার্ড হয়েছে, দ্যাট মিনস যেটা অ্যাকচুয়ালি আমার সংগঠিত হয়েছে, সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে এই অ্যাকচুয়াল আমরা এখানে একটা দেখছি, এটা হলো আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখছি এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাকাউন্টের ডেবিট দিক, দ্যাট মিনস এটা আমরা ডেবিট পিরিয়ড এখানে লেখা নাই, এখন আর এইভাবে ডেবিট পিরিয়ড লেখা হয় না, কিন্তু আমরা সাধারণত জানি যে ডান দিকে পা দিকের সাইডটা আমার ডেবিট, দ্যাট মিনস অ্যাকচুয়াল ওভারহেড কস্ট অলওয়েজ আমার ডেবিট, যেহেতু এটা আমার কস্ট। হ্যাঁ, অ্যাকচুয়াল কস্ট এটা আমার ডেবিট দিকে বসবে এবং অ্যাপ্লাইড ওভারহেড কস্ট আমার ক্রেডিট দিকে বসবে। এখন যখনই আন্ডার ওভার অ্যাপ্লাইডটাকে, এখন যখনই আমার অ্যাকচুয়াল ওভারহেড কস্ট, আমি এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাকচুয়াল ওভারহেড কস্ট হচ্ছে 92,000 এবং অ্যাপ্লাইড ওভারহেড কস্ট হচ্ছে আমার 90,000। তার মানে আমি কি দেখছি, আমার অ্যাকচুয়াল ওভারহেড কস্টটা অ্যাপ্লাইডের থেকে বেশি। তাহলে আমি এখানে একটা সূত্র লিখেছি, সেটা কি হচ্ছে ওভার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং কস্ট। এটা আমরা কখন বলবো যে অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং কস্ট ওভার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং কস্ট কখন করব, যখন অ্যাপ্লাইড ওভারহেড ইজ গ্রেটার দেন অ্যাকচুয়াল ওভারহেড, দ্যাট মিনস অ্যাকচুয়াল ওভারহেডের থেকে যখন অ্যাপ্লাইড ওভারহেড বেশি হবে সেই ক্ষেত্রে আমরা ওভার অ্যাপ্লাইড বলবো। এটি আমাদেরকে মনে রাখতে হবে, ওভার মানে বেশি, অ্যাপ্লাইড ওভারহেড দ্যাট মিনস যখন আমি বেশি অ্যাপ্লাই করছি, ওভারহেডের পরিমাণটা যখন বেশি দিচ্ছি সেটাই হচ্ছে আমার ওভার অ্যাপ্লাইড। আর আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড ইজ লেস দেন অ্যাকচুয়াল ওভারহেড, দ্যাট মিনস এই ক্ষেত্রে অ্যাকচুয়াল ওভারহেড আমার বেশি এবং আমার অ্যাপ্লাইড ওভারহেডটা কম। এই সূত্র দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের একটু মেমোরাইজ করতে হবে। এবং এখানে যদি আমি দেখি আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাকাউন্ট আমি কি করেছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাকচুয়াল ওভারহেড কস্ট হচ্ছে 92 এবং অ্যাপ্লাইড ওভারহেড কস্ট হচ্ছে 90। তাহলে আমার অ্যাকচুয়াল ওভারহেড কস্ট কিন্তু কত, 92,000, দ্যাট মিনস 2,000 টাকা আমার ওভারহেড কস্ট বেশি। সুতরাং এটা কি আমার, তাহলে আমি কি বলতে পারি যে এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টটা আমার হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, যেহেতু আমার অ্যাকচুয়াল এখানে বেশি এবং অ্যাপ্লাইড ওভারহেড কস্ট কম। এখানে ডিফারেন্স হলো 2,000টা পরবর্তীতে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব সেই জিনিসটাই আমরা ডিসপোজিশন অফ আন্ডার ওভারহেড অর ডিসপোজিশন অফ ওভারহেড আন্ডার অ্যাপ্লাইড ওভারহেডটা আমরা দেখবো যে এটা পরবর্তীতে আমরা কিভাবে এটা অ্যাডজাস্ট করে নিব। এই আন্ডার আর ওভার অ্যাপ্লাইড ওভারহেডটা আমাদের সাধারণত কি হয়, প্রত্যেক মাসে আমরা যখন ম্যানুফ্যাকচারিং ওভারহেড তৈরি করি
ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাকাউন্ট তৈরি করি, এটা প্রত্যেক মাসে মাসে ক্যারি ফরওয়ার্ড হয়ে পরবর্তী মাসগুলোতে চলে যায়। এভাবে একদম যখন বছরের শেষে আমরা চলে আসি, বছরের শেষে যখন আমরা হিসাবটা ক্লোজ করি, তখন এই অ্যাকাউন্টটা আমাদেরকে বন্ধ করে দিতে হয়, ক্লোজ করে দিতে হয়। এবং এই ক্লোজটাই হচ্ছে আমার ডিসপোজিশন অফ। এখানে দুইভাবে আমরা ক্লোজ করতে পারি। আমরা যখন ডিসপোজিশন বুঝতে যাব তখন আমরা এই জিনিসটা দেখব, যেটা আমরা দুভাবে ক্লোজ করতে পারি। একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর মাধ্যমে সরাসরি ক্লোজ করতে পারি, আরেকটা হচ্ছে পোর্শন অনুযায়ী, কিছু পোর্শন ওয়ার্কিং প্রসেসে, কিছু পোর্শন ফিনিশড গুড এবং কিছু পোর্শন কস্ট অফ গুডস সোল্ড, এভাবে করে আমরা অ্যালোকেশনের মাধ্যমে সেটাকে ডিসপোজ করতে পারি। তো এটাই ছিল আমার আন্ডার অ্যান্ড অ্যাপ্লাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আন্ডার মানে যখন আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা দেয়া আছে এবং অ্যাকচুয়াল যখন বেশি হবে তখন হবে আন্ডার অ্যাপ্লাইড, আর অ্যাপ্লাইড ওভারহেডটা যখন বেশি হবে তখন হচ্ছে আমার ওভার অ্যাপ্লাইড। ঠিক আছে, তাহলে আমরা ডিসপোজিশন এখন দেখবো। এখন আমরা দেখবো ডিসপোজিশন অফ ওভার অর আন্ডার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এটা কিভাবে ডিসপোজ করে অন্য অ্যাকাউন্টে। যে আন্ডার আর ওভার অ্যাপ্লাইড ওভারহেডটা হয় দুইটা প্রসেস, আমরা একটু আগে আলোচনা করেছি দুইটা প্রসেস। একটা হচ্ছে অ্যালোকেশন এবং ওভার ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেসকে আমরা পরবর্তীতে ডব্লিউআইপি ওয়ার্কিং প্রসেস এটা দিয়ে ডিনোট করব, ফিনিশড গুডকে এফজি দিয়ে ডিনোট করব এবং কস্ট অফ গুডস সোল্ডকে সিজিএস দিয়ে ডিনোট করব। এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এই ওভার আর আন্ডার অ্যাপ্লাইড ওভারহেডটাকে আমরা ডিসপোজ করতে পারি, দ্যাট মিন্স এটাকে মুছে ফেলতে পারি। কিভাবে? এক নম্বরে আমরা দেখছি when overhead is under applied। একটু আগে আমরা দেখেছি যে আন্ডার অ্যাপ্লাইড ওভারহেডটা কি, যখন অ্যাকচুয়াল ওভারহেড বেশি হয় তখন সেটা অ্যাপ্লাইড ওভারহেডের তুলনায় তখন সেটা হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড যখন হবে তখন ওয়ার্কিং প্রসেস ডেবিট, ফিনিশড গুড ডেবিট এবং কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর ক্রেডিট হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর যখন ওভারহেডটা ওভার অ্যাপ্লাইড হবে, দ্যাট মিন্স অ্যাপ্লাইড ও অ্যাকচুয়াল ওভারহেডের থেকে অ্যাপ্লাইড ওভারহেডটা বেশি হবে, সেই ক্ষেত্রে হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, ওয়ার্কিং প্রসেস ক্রেডিট, ফিনিশড গুড ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এটা গেল একটা প্রসেস অ্যালোকেশন এবং ওয়ার্কিং প্রসেসের মধ্যে। সেকেন্ড মেথড হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে transferring the entire amount of over or under applied of cost of goods sold. That means cost of goods sold এর টোটাল অ্যামাউন্ট আমরা কি করব, এই আন্ডার ওভার অ্যাপ্লাইডে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা আমরা পুরোটাই কস্ট অফ গুডস সোল্ডে ট্রান্সফার করব। এখানে লিখেছি when overhead is under applied, সেই ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্রেডিট। আর যখন ওভারহেড হচ্ছে ওভার অ্যাপ্লাইড, সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এখানে তোমরা যে কোনো একটা মনে রাখলেই পারবা, ওভার অ্যাপ্লাইড অথবা আন্ডার অ্যাপ্লাইডটা তার অপোজিটটাই হবে, রিভার্সটাই হবে। যদি তুমি আন্ডার অ্যাপ্লাইড মনে রাখো তাহলে রিভার্সটাই হবে ওভার অ্যাপ্লাইড। আবার এক্ষেত্রেও তাই, আন্ডার অ্যাপ্লাইড যদি মনে রাখো তুমি রিভার্সটা হবে ওভার অ্যাপ্লাইড। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব যে এই প্রসেসটা কিভাবে করা যায়, জিনিসটা কিভাবে হয়, এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জানবো। তো চলো আমরা এক্সাম্পল, এখন আমরা একটা অঙ্ক দেখব কিভাবে ডিসপোজ করে ওভার আর আন্ডার অ্যাপ্লাইড ওভারহেডটা। এখানে দেখতে পাচ্ছ তোমরা এক্সাম্পলে আমি দিয়েছি, ডিউরিং দ্য ইয়ার 2019 ABC কোম্পানি স্টার্টেড টু জবস, job A and B. Job A consists of 1000 unit and job B consists of 500 units. At the end of the year, job A was completed but job B was in process. The following amount, the information about manufacturing overhead cost applied to job A and job B was as follows. কি কি দেয়া আছে? overhead applied to job A হচ্ছে 65000, overhead applied to job B হচ্ছে 35000। তো টোটাল overhead applied হচ্ছে 1 লাখ। এরপরে ইনফরমেশন হচ্ছে এটা, the actual manufacturing overhead cost 2019 টাকা হচ্ছে 1,08,000. Out of 1000 unit of job A, 750 units has been sold before the end of the year. এই ছিল আমার অঙ্ক। এখন আমরা রিকোয়ারমেন্টে দেখব। রিকোয়ারমেন্ট আমার কি বললো, ক্যালকুলেট ওভার অর আন্ডার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দিতে বলেছে মেইন জার্নাল এন্ট্রিজ, রিকোয়ার্ড অর ডিসপোজ অফ ওভার অর আন্ডার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখানে আমাকে বলেছে
ওভার আর আন্ডার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডিসপোজ করতে, এবং আমরা যে দুইটা মেথড দেখেছি, দুইটা মেথডের মাধ্যমে অ্যালোকেটিং বিটুইন ইনভেন্টরি অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড বাই ট্রান্সফারিং টু কস্ট অফ গুডস সোল্ড। এখন আমরা সলিউশনটা একটু দেখব। এখানে দেখো প্রথমে কি বলেছে, এতে আমাকে বলেছে ক্যালকুলেট ওভার আর আন্ডার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমরা দেখেছি ওভার আর আন্ডার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কিভাবে দেখবো, এটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ওভারহেড 1 লাখ, আর অ্যাকচুয়াল ওভারহেড কত, অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 1 লাখ টাকা। তাহলে আমি এ নাম্বার বলতে পারি, আমার এখানে আছে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ওভারহেড কত টাকা, টাকা 108, 1,80,000, সরি 1,08,000। আর এটা হলো অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা, 1 লাখ, এই যে 1 লাখ। আর এখানে হলো এই যে 1,08,000। তাহলে এটা আমরা 1 লাখ দেই, 1 লাখ যদি দেই তাহলে আমরা ডিফারেন্স দেখছি কত, 8,000। এই 8,000 কি ওভার অ্যাপ্লাইড না আন্ডার অ্যাপ্লাইড, আমরা কিভাবে বুঝবো? আমরা একটু আগে কতক্ষণ আগে একটা সূত্র দেখেছিলাম, যদি অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বেশি হয় অ্যাপ্লাইডের তুলনায়, তাহলে সেটা হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড। তাহলে আমরা কি এখানে বলতে পারি আন্ডার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আবার 8,000 টাকা। অতএব আন্ডার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড টাকা 8,000। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট একটা হয়ে গেল। এখন সেকেন্ড দেখো, মেক জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড টু ডিসপোজ অফ ওভার অর আন্ডার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম, অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 8 লাখ, অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং 1 লাখ, তাহলে দুটো ডিফারেন্স 8,000। তাহলে হচ্ছে যেহেতু অ্যাকচুয়ালটা অ্যাপ্লাইডের তুলনায় বড়, সুতরাং এটা হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখন আমরা বি তে চলে যাব। আমরা যদি বি দেখি, আমরা বি তে বলেছে আমাকে জার্নাল করতে, আমরা জার্নালে পরে যাব, জার্নালে একটু পরে যাব, তার আগে একটু ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। মেক জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড টু ডিসপোজ অফ ওভার অর আন্ডার অ্যাপ্লাই। তা আমরা পেলাম এখানে এ থেকে পেলাম, এটা হলো আন্ডার অ্যাপ্লাই ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখন এটা জার্নাল করব, কিভাবে করব, এ, হ্যাঁ বি এর সলিউশন আমরা করছি। বলেছে আমাকে অ্যালোকেটিং বিটুইন ইনভেন্টরি এন্ড কস্ট অফ গুডস সোল্ড। এই যে 8,000 টাকা, এই 8,000 টাকাটাকে আমি কি করব, ওয়ার্কিং প্রসেস, ফিনিশড গুড, মানে যেগুলো আমার ইনভেন্টরি আছে, আমার এখানে ইনভেন্টরি কত আছে, এই যে আমার এখানে খেয়াল করো তোমরা 750 হচ্ছে আমার বিক্রি হয়েছে, রেস্ট অফ হচ্ছে আমার ইনভেন্টরি, দ্যাট মিন্স 250 আমার ইনভেন্টরি আছে। তাহলে এই যে অ্যালোকেটিং বিটুইন ইনভেন্টরি এন্ড কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে টাকা আমাকে ডিস্ট্রিবিউট করে দিতে বলেছে। তাহলে আমি এখানে একটা জিনিস দেখি, এটা হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখানে আমার ওয়ার্কিং প্রসেসে আছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমি এখানে ওয়ার্কিং প্রসেসে দেখব, এখানে হচ্ছে আমার টাকা আর এখানে হচ্ছে আমার পার্সেন্টেজ, এভাবে না দিয়ে আমি লিখি পার্সেন্টেজ, এখানে অ্যামাউন্ট, এটা হ্যাঁ অ্যামাউন্টটা হচ্ছে কিসের, টাকায়, আর এখানে পার্সেন্টেজ। এখন ফার্স্টে আমি দেখি, আমি যেহেতু এটা কোন কোম্পানি, এবিসি একটা কোম্পানি, ওই কোম্পানি দুইটা জব নিয়ে কাজ করছে, এ এবং বি। এখানে এ তে কি বলেছে 1,000 ইউনিট সে করেছে এবং বি হচ্ছে 500 ইউনিট। অ্যাট দ্য এন্ড এটা কমপ্লিট হয়েছে, ইয়ার শেষে আমি দেখতে পাচ্ছি আমার এটা কমপ্লিট হয়ে গেছে এবং বিটা আমার প্রসেসে আছে। তাহলে বিটা আমার ওয়ার্কিং প্রসেসে আছে, তাহলে আমি লিখতে পারি এখানে ওয়ার্কিং প্রসেসে বি। খেয়াল করো বি এখানে কত, ওভারহেড অ্যাপ্লাইড টু জব বি 35,000। তাহলে 35,000 হচ্ছে আমার ওয়ার্কিং প্রসেসে আছে। এখানে আমার ইনফরমেশন পরে বলা আছে, এটা ইউনিটে এটা প্রসেসে আছে, তাহলে ওয়ার্কিং প্রসেস হচ্ছে আমার কত, 35,000 টাকা। হ্যাঁ,
আর এখানে হচ্ছে আমার ওয়ার্কিং প্রসেস আর কি ফিনিশড গুড। ফিনিশড গুড আমি কত টাকা দিচ্ছি, এই যে 65,000 টাকা ফিনিশড গুড। তাহলে এটাকে আমরা কি করব, 65,000 টাকা কত ইউনিটের জন্য? আমার টোটাল এই 100 ইউনিটের জন্য আমার, সরি 1000 ইউনিটের জন্য আমার 65,000 টাকা। তাহলে আমার ইনভেন্টরি কত আছে? ওখানে 750 আমার বিক্রি হয়ে গেছে, সুতরাং আমার ইনভেন্টরি আছে 250। 250 এটাকে ডিভাইড করব আমি, আমার টোটাল ইউনিট কত? 1000। 1000 দিয়ে আমি ডিভাইড করব, তাহলে দেখো কত আসে। এবং এরপরে আসবে ফিনিশড গুড, এরপরে কস্ট অফ গুড সোল্ড, সিজিএস। সিজিএস এ যদি আমি দেখি, সিজিএস এ হচ্ছে আমার সিজিএস হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। আমার ওখানে 750 ইউনিট আমি উৎপাদন করেছি, সরি 750 ইউনিট আমার বিক্রি হয়েছে। তাহলে এখানে একই অ্যামাউন্ট 65 ইউনিট, 65,000 ইন্টু 65,000 ইন্টু 750 ইউনিট, 750 ডিভাইডেড বাই 1000। দেখো কত টাকা আসে। এই টাকাটা আমাকে এখানে বসাতে হবে। এটা হচ্ছে আমার 35,000 টাকা। নিচে হয়ে গেছে 35,000 টাকা। আর এটা হলো আমাদের একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে হবে। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা দেখতে পাবো, এখন আমরা দেখছি আমাদের ওয়ার্কিং প্রসেস 35,000 টাকা। আমরা যদি এটা বের করি, আমার কস্ট অফ গুডস 65,000 ইন্টু 250 ডিভাইডেড বাই 1000, তাহলে আমরা দেখবো এখানে টাকা আসে 16,250, 16,250। আর এরপরে আমরা দেখবো কস্ট অফ গুডস সোল্ড আমার 65,000 ইন্টু 750 ইউনিট আমার বিক্রি হয়েছে, যেমন 750 ইউনিট ডিভাইডেড বাই 1000 যদি আমি করি, তাহলে আমার এখানে টোটাল কত আসে? 48,750 টাকা আসে। তোমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিও। এখন আমি সবগুলো যোগ করলে আমার এই 1 লাখ টাকা আসবে। আমরা দেখি একটু যোগ করে, 16,250 যোগ 35,000, তাহলে দেখো এই যে রাউন্ড ফিগার, এই যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকাটাই আসছে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার, আমি কতটুকু ওয়ার্কিং প্রসেসে আমি নিয়েছি, ফিনিশড গুলো কতটুকু নিয়েছি। এটা কি কোম্পানি, এই যে এবিসি কোম্পানির জন্য ওয়ার্কিং প্রসেসে আমি 35,000 নিয়েছি, ফিনিশড গুলো নিয়েছি আমি ওটা যে যতটুকু আমার বিক্রি হয়নি সেই অ্যামাউন্টটা 16,250 এবং সিজিএস হচ্ছে এত। এটা যদি আমি পার্সেন্টেজ করি, 1 লাখ টাকার কত পার্সেন্ট? এটা সরাসরি দিতে পারবো আমরা 35%। 1 লাখ টাকার 35%। আর এটা 16,250 টাকার 1 লাখ টাকা কত পার্সেন্ট? পার্সেন্টেজটা নিশ্চয়ই তোমরা জানবে অ্যাজ এ অ্যাকাউন্টিং স্টুডেন্ট হিসেবে, আমাকে এটা আলাদা করে বলে দেওয়ার কোনো দরকার নেই। 16,250 ইন্টু 100 ডিভাইডেড বাই 1 লাখ, এটা হলো আমার পার্সেন্টেজ বের করার নিয়ম। আচ্ছা, এখন আমরা দেখছি যে 1 লাখ টাকা 35,000 35%, আর 16,250 টাকার কত পার্সেন্ট? 16,250 টাকা 1 লাখ টাকার আমরা জানি 16,250 অ্যাজ অ্যাকাউন্টিং স্টুডেন্ট তোমরা এটা জানো। 16,250 ইন্টু 100 ডিভাইডেড বাই 1 লাখ, তাহলে আমরা যদি করি তাহলে কত পাবো? আমরা পাচ্ছি 16.25%। এবং এরপরে দেখো 48,750 ইন্টু 100 ডিভাইডেড বাই 1 লাখ, 1 লাখ আবার কত আসছে? এটা 48.75%। এই টোটাল হচ্ছে আমার যোগ 16.25 যোগ 35, টোটাল হচ্ছে 100%। এটা যোগ করলে আসছে 100%। তাহলে এই পোর্শনটুকু আমার এই পার্সেন্টেজ অনুযায়ী আমি টাকাটা
এই যে অ্যালোকেটিং বিটুইন ইনভেন্টরি অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড, এই টাকাটা এই পার্সেন্টেজ অনুযায়ী 8,000 টাকাটা আমি এটার মধ্যে ডিস্ট্রিবিউট করব। তাহলে আমি যদি এইভাবে দেখতে পাই, তাহলে আমি দেখি আমার জার্নালটা হবে এইভাবে। আমার কি ছিল? আন্ডার, তাহলে ওয়ার্কিং প্রসেস ডেবিট, আমাকে জার্নাল দিতে বলেছে, কিন্তু খেয়াল করে জার্নাল এন্ট্রি দিতে বলছে। ওয়ার্কিং প্রসেস ডেবিট কত টাকা? এটা হচ্ছে 8,000 টাকার 35%। দ্যাট মিনস আমি যদি এখানে তোমাদেরকে একটা দেখাবো, 8,000 টাকার 35%, 8,000 ইন্টু 35% কত আসে? এটা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য বলছি। 8,000 ইন্টু 0.35 মানে 2,800 টাকা। হ্যাঁ, 2,800, এটা ওয়ার্কিং প্রসেসে যাবে। এরপরে হচ্ছে ফিনিশড গুড। ফিনিশড গুডে কতটুকু আমার? ফিনিশড গুড ডেবিট, ফিনিশড গুডে আমার কত যাবে? ফিনিশড গুডে যাবে এই 16.25%। দ্যাট মিনস এই 8,000 টাকার আবার 16.25 করলে কত আসে? 8,000 ইন্টু 16.25, দ্যাট মিনস আমার আসছে 1,30,000, না সরি 8,000, ভুল করেছি, 8,000 টাকার ইন্টু 16.25 ডিভাইডেড বাই 100, তাহলে আমার আসছে 1,300, 1300। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটা দিয়ে বুঝিয়েছি। 8,000 টাকার এটা 16.25 আসবে ফিনিশড গুডে, এবং সিজিএস কস্ট অফ গুডস সোল্ডে আসবে আমার কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। এখানে আসবে ঠিক এমনি ভাবে 8,000 টাকার ইন্টু 48.75 ডিভাইডেড বাই 100, তাহলে আমার কত টাকা আসবে? 3,090 টাকা হচ্ছে আমার ডেবিট। আর ক্রেডিট হবে আমার কি? ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে আমার ক্রেডিট, কত টাকা? 8,000 টাকা। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, আমি যোগ করি সবগুলো ডেবিট, 2800 যোগ 1300 যোগ 3900, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার ডেবিটে এখানে হলো। এখন আমরা দেখব এই ম্যানুফ্যাকচারিং কস্ট অফ গুডস সোল্ড হবে 3,948%, 8,000 টাকার, তাহলে এখানে আসবে 3,900 এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে আমার ক্রেডিট, এটা হচ্ছে 8,000 টাকা। তাহলে এই ডেবিট গুলো যোগ করলে দেখতে পাচ্ছি আমরা 8,000 এবং ক্রেডিট হচ্ছে 8,000, তাহলে আমার মিলে গেল। যে এইভাবে এই পোর্শন অনুযায়ী আমরা কি করব? ডিস্ট্রিবিউট করব, আমাদের এই ডিসপোজ করবো। দ্যাট মিন্স 8,000 টাকা যে আমার আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড হয়েছিল, আন্ডার অ্যাপ্লাইড ওভারহেডটা আমরা ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস এবং কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে অ্যালোকেট করে দিলাম। এটা হলো আমার ফার্স্ট বি এর রোমান 1 এর সলিউশন, এবং আমরা এখন দেখব বি এর রোমান 2 এর সলিউশনটা কিভাবে হবে। এটা খুবই ইজি, এটার জন্য আমাদেরকে এই ঝামেলাটা পোহাতে হবে না, যেহেতু এটা কয়েকটার মধ্যে ডিস্ট্রিবিউশন। আর এটা শুধু সরাসরি আমরা কি করব? সরাসরি আমরা কস্ট অফ গুডস সোল্ডে ট্রান্সফার করব। তাহলে আমরা এখানে কি করব? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট CGS, cost of goods sold debit, manufacturing overhead, হচ্ছে আমার ক্রেডিট, কত টাকা? 8,000 টাকা। 8,000 টাকা, এই হচ্ছে আমার অঙ্কটা সেকেন্ডটার জন্য। হ্যাঁ, সেকেন্ডটা এগুলো থাকবে না, এগুলো অমিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে সেকেন্ড প্রসেস কিন্তু মোর ইজি দেন বিটুইন ফার্স্ট এন্ড সেকেন্ড, দুটার মধ্যে সেকেন্ড প্রসেসটা মোর ইজি, বাট ফার্স্ট প্রসেসটা মোর অ্যাকুরেট। এটা বেশিরভাগ অ্যাকাউন্টেন্ট ওটাকে প্রিফার করে এইটার তুলনায়। ঠিক আছে, এখন আমরা দেখব স্পেন্ডিং এন্ড আইডল ক্যাপাসিটি ভেরিয়েন্সটা কি।
For over and under applied overhead, the difference must be analyzed to determine the reason or reasons for the over and under applied overhead. তার মানে কি হচ্ছে এই ভেরিয়েন্সটা কেন আমরা দেখব, ভেরিয়েন্সটা কি? ভেরিয়েন্সটা হচ্ছে আমি যে একটু আগে ওভার অ্যান্ড আন্ডার অ্যাপ্লাইড ওভারহেডটা তোমাদেরকে দেখালাম, যে ওভার অ্যান্ড আন্ডার অ্যাপ্লাইড যে ওভারহেড হচ্ছে রিজনটা কি, কেন এই ওভার এবং আন্ডার অ্যাপ্লাইড ওভারহেডটা হচ্ছে। হ্যাঁ, আমরা দেখলাম যে অ্যাকচুয়ালের সাথে অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেডের যে ডিফারেন্স, এটার কারণে আমার ওভার অ্যান্ড আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড হচ্ছে। কিন্তু এই কেন হচ্ছে আমরা তো জানলাম যে যদি অ্যাকচুয়ালটা বেশি হয়, কিন্তু এই অ্যাকচুয়ালটা বেশি কম হচ্ছে বা অ্যাপ্লাইড ওভারহেডটা কেন কম হচ্ছে, এই যে রিজনটা জানার জন্যই এই ভেরিয়েন্স দুটো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এখানে টু সেপারেট ভেরিয়েন্সের কথা বলছি। প্রথমে দেখছি আমরা স্পেন্ডিং ভেরিয়েন্স। ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এ পার্টিকুলার এক্সপেন্স অ্যান্ড দ্য এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ অ্যান এক্সপেন্স, দ্যাট ইজ a variance due to budget or expense factor. That means এটা এই স্পেন্ডিং ভেরিয়েন্সটা আমরা এক্সপেন্সের জন্য করছি, কোনো একটা পার্টিকুলার এক্সপেন্সে, যেমন ম্যানুফ্যাকচারিং ওভারহেড হতে পারে, ওয়ার্কিং প্রসেস হতে পারে, এই কোনো যে কোনো একটা নির্দিষ্ট ওভারহেডের যে আমাদের এক্সপেক্টেড যেটা ছিল এবং অ্যাকচুয়াল যেটা, এই দুটোর মধ্যে কেন ডিফারেন্স হচ্ছে সেই ডিফারেন্সটা আমরা দেখবো। এবং এই স্পেন্ডিং ভেরিয়েন্স শুধুমাত্র আমার এক্সপেন্সের জন্য এই ভেরিয়েন্সটা ইউজ করা হয়। আর আইডল ক্যাপাসিটি ভেরিয়েন্সটা দেখছি আমরা, ইট ইজ দ্য অ্যামাউন্ট বাই হুইচ অ্যাকচুয়াল প্রোডাকশন ইউজ ডিক্লাইন্স বিলো দ্য নর্মাল অর এক্সপেক্টেড প্রোডাকশন লেভেল মাল্টিপ্লাইড বাই দ্য ওভারহেড অ্যাপ্লিকেশন রেট, দ্যাট ইজ ভেরিয়েন্স ডিউ টু ভলিউম অর অ্যাক্টিভিটি ফ্যাক্টরস। দ্যাট মিনস এটা হলো আমার প্রোডাকশন ভলিউম যদি কমে যায়, হ্যাঁ, অ্যাকচুয়ালের সাথে আমার এক্সপেক্টেড প্রোডাকশন লেভেল বা ভলিউমের যে ডিফারেন্স, হ্যাঁ, যে পরিমাণের যে ডিফারেন্স, সেই পরিমাণটা আমার অ্যানালাইসিস করার জন্য আমরা আইডল ক্যাপাসিটি ভেরিয়েন্সটা ইউজ করব। এই দুইটার ইউজটা আমরা পরবর্তীতে দেখব। আমাদের সিলেবাসে জাস্ট এতটুকু পর্যন্ত আছে। এরপরে আমরা ফ্যাক্টরি ওভারহেড অ্যালোকেশন নিয়ে একটু ডিটেইল আলোচনা করব। এই ভেরিয়েন্স সম্পর্কে আমরা আরো পরে জানবো। আমরা যখন মাস্টার্সে পড়বো তখন এই ভেরিয়েন্স অ্যানালাইসিস আছে, বা ম্যানেজারিয়াল ফিনান্স যখন পড়তে যাবো তখন এই ভেরিয়েন্সের অ্যানালাইসিসগুলো আর ডিটেইল ভাবে আমরা পড়বো। অ্যালোকেশন অফ সার্ভিস ডিপার্টমেন্ট কস্ট। সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটা আমরা অন্যান্য ডিপার্টমেন্টে কিভাবে অ্যালোকেট করব, কস্ট অ্যালোকেশন মেথড। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট আমরা কেন অ্যালোকেট করব? কারণ অ্যাকচুয়ালি সার্ভিস ডিপার্টমেন্ট কোনো প্রোডাক্ট প্রডিউস করে না, এটা শুধুমাত্র সার্ভিস দেয় অন্যান্য প্রোডাকশন ডিপার্টমেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য, সাপোর্টিভ ডিপার্টমেন্ট হিসেবে। এই জন্য যেহেতু সে প্রোডাক্ট উৎপাদন করে না, এই জন্য তার কোনো রিটার্নও থাকে না, এই কারণে তার কস্টগুলো অ্যালোকেট করা প্রয়োজন হয়। এই কারণেই সাধারণত সার্ভিস ডিপার্টমেন্টের কস্টগুলো অ্যালোকেট করা হয়। তো তিনটা মেথড পপুলারি বা আমাদের সিলেবাসে তিনটা মেথডের কথা বলা আছে। আমরা এই তিনটা মেথড সম্পর্কে একটু জানবো, যে কস্ট অ্যালোকেশন মেথড, দ্যাট মিন্স সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটা এই তিনটা মেথডের মাধ্যমে অ্যালোকেট করা যায়। ফার্স্টটা হচ্ছে ডাইরেক্ট মেথড অফ অ্যালোকেশন। This method allocate cost of each of the service department to each operating department based on each department's share of the allocation base. এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিভাবে অ্যালোকেট করবে সার্ভিস ডিপার্টমেন্টের কস্টগুলো, সেই অ্যালোকেশন বেসের কথা বলা থাকবে, কোন বেসিসে কস্টগুলো অ্যালোকেট হবে। এখানে আমি বলেছি দ্যাট ইজ সার্ভিস ইউজড বাই আদার সার্ভিস ডিপার্টমেন্ট আর ইগনোরড। ডাইরেক্ট মেথডে এখানে যদি একটা কোম্পানিতে দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট থাকে, তিনটা প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকে, এক্ষেত্রে দেখা যায় যে ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে সার্ভিস ডিপার্টমেন্ট যদি আমি ধরি এ বি এরকম, তাহলে এর কস্টটা বি বেয়ার করবে না, বি এর কস্টটা এ বেয়ার করবে না, শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্ট গুলো এই কস্টগুলো বেয়ার করবে। এটা আমার ডাইরেক্ট মেথডে বলা আছে। এই জন্যই বলা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট ইউজড আদার সার্ভিস ডিপার্টমেন্ট আর ইগনোর। অন্যান্য সার্ভিস ডিপার্টমেন্ট যে আরেকটা সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটা শেয়ার করে বা সেই জিনিসটা ইউজ করে, অন্যান্য তারা যে সার্ভিস প্রোভাইড করে সেটা যে ইউজ করে, সেইটা এই ক্ষেত্রে ইগনোর করা হয়। তার মানে এই হচ্ছে যে একটা সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট আরেকটা সার্ভিস ডিপার্টমেন্টে যাবে না, শুধুমাত্র এটা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। এটা হচ্ছে আমার ডাইরেক্ট মেথড অফ অ্যালোকেশন। সেকেন্ড হচ্ছে স্টেপ মেথড অফ অ্যালোকেশন। এখানে কি বলা হচ্ছে, দিস মেথড অ্যালোকেট সার্ভিস কস্ট টু দ্য
operating department and other service department in a sequential process. The sequence of allocation generally starts with the service department that has incurred the greatest cost. That is, এখানে আমি বলেছি, that is, costs are not allocated back to a department that has already had all of its cost allocated. এখানে কি বলেছে, সেকেন্ড মেথডে, স্টেট মেথডে কি বলেছে, স্টেট মেথডে বলেছে যে সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটা ওই কোম্পানির অন্য সার্ভিস ডিপার্টমেন্টটা বেয়ার করবে, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা কি, এখানে বলা হচ্ছে যে যেই সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট সবচেয়ে বেশি, যেটা বড় সার্ভিস ডিপার্টমেন্ট, তার কস্ট প্রথমে অ্যালোকেট হবে অন্যান্য ছোট ডিপার্টমেন্টগুলোতে। তারপরে সেকেন্ড হাইয়েস্ট কস্ট যাদের, তার কস্ট অ্যালোকেট হবে। দ্যাট মিনস এখানে আমরা দেখছি যে যেই ডিপার্টমেন্টের সার্ভিস কস্ট সবচেয়ে বেশি, সে অন্য ডিপার্টমেন্টের সার্ভিসটা সে বেয়ার করছে না। ঠিক আছে, এই জন্যই বলা হচ্ছে যে অন্য সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটা আগের সার্ভিস ডিপার্টমেন্ট, তার মানে যে সার্ভিসটা প্রোভাইড করে ফেললো বা তার কস্টটা ডিস্ট্রিবিউট হয়ে গেল, সে আর সেটা বেয়ার করবে না। এটা স্টেট মেথডে বলা আছে এবং এভাবে করে যাবে। প্রথমে যে সবচেয়ে বড় যে, সে তার সার্ভিস কস্টটা অন্য সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তারপর হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট যার, তার কস্টটা অন্যান্য যদি সার্ভিস ডিপার্টমেন্ট থাকে তাদের মধ্যে এবং প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করা হবে। এবং লাস্টে সবচেয়ে ছোট যে ডিপার্টমেন্ট, তার কস্টটা অন্যান্য সার্ভিস প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। তার মানে হচ্ছে ছোট সার্ভিস ডিপার্টমেন্ট বা সেকেন্ড হাইয়েস্ট সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট, সেটা ফার্স্ট হাইয়েস্ট সার্ভিস ডিপার্টমেন্ট সেটা বেয়ার করবে না। থার্ড নাম্বার হচ্ছে reciprocal method of allocation. এখানে বলা হচ্ছে in this method the relationship between the service department is recognized. Service department আমি তারপর বলেছি that is service department costs are allocated to and from the other service department. এই ক্ষেত্রে দেখা যাচ্ছে reciprocal মেথডে যে এখানে ছোট বড় কোনো ফ্যাক্টর না, এখানে হচ্ছে সব সার্ভিস ডিপার্টমেন্টের কস্টগুলো বেয়ার করবে। আমরা আগেরটাই দেখেছি বড় সার্ভিস ডিপার্টমেন্টগুলো অন্যান্য পরবর্তী সার্ভিস ডিপার্টমেন্টের কস্টগুলো বেয়ার করে না, কিন্তু রেসিপ্রোকাল মেথডে বলা হচ্ছে যে ছোট হোক বড় হোক যে কারো কস্টই প্রত্যেকটা সার্ভিস ডিপার্টমেন্টকে বেয়ার করতে হবে। কিভাবে বেয়ার করবে, আমরা যখন পরবর্তীতে অঙ্ক করব তখন আমরা দেখব যে কিভাবে তারা এই কস্টগুলো বেয়ার করে, কোন সার্ভিস ডিপার্টমেন্টের কস্টগুলো সেটা কিভাবে অ্যালোকেট করা হয়, সেটা কিভাবে বেয়ার করে। এগুলো আমরা প্রত্যেকটা উদাহরণই আমরা অঙ্কের মাধ্যমে এই জিনিসগুলো দেখাবো। তো এখন আমরা এটাই জানবো যে রেসিপ্রোকাল মেথডে কি করে, যে সব সার্ভিস ডিপার্টমেন্টই অন্য সার্ভিস ডিপার্টমেন্টের কস্টগুলো বেয়ার করবে। দ্যাট মিনস যেটা হাইয়েস্ট যে সার্ভিস ডিপার্টমেন্ট, তার কস্ট অন্যান্য লোয়েস্ট সার্ভিস ডিপার্টমেন্ট যেমন বেয়ার করবে, ঠিক তেমনি লোয়েস্ট সার্ভিস ডিপার্টমেন্টের কস্টও হাইয়েস্ট সার্ভিস ডিপার্টমেন্ট এবং অন্যান্য প্রোডাকশন ডিপার্টমেন্ট বেয়ার করবে। প্রোডাকশন সবসময় বেয়ার করবে, প্রোডাকশন ডিপার্টমেন্টকে সবসময় সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট বেয়ার করতে হবে। কিন্তু ফার্স্ট মেথডে বলা আছে কোন সার্ভিস ডিপার্টমেন্টের কস্টই বেয়ার করবে না। সেকেন্ডটায় বলা আছে হাইয়েস্ট যার সার্ভিস কস্ট, সে লোয়েস্ট বা পরবর্তী সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট বেয়ার করবে না। এবং থার্ডটায় বলা আছে যে হাইয়েস্ট এবং লোয়েস্ট এখানে কোনো ফ্যাক্টর না, এখানে হচ্ছে মোট কথা হচ্ছে প্রত্যেকটা সার্ভিস ডিপার্টমেন্টে অন্য সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট বেয়ার করবে এবং এই কস্টগুলো সিকোয়েন্সিয়াল, দ্যাট মিনস হচ্ছে তাদের ক্ষেত্রে অনুযায়ী অঙ্কগুলোতে বলে দেওয়া থাকে যে কি কোন বেসিসে এই জিনিসগুলো অ্যালোকেট হবে, সেই বেসিসে তারা অ্যালোকেট করবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা অঙ্কের মাধ্যমে এই জিনিসগুলো আরো একটু ক্লিয়ার করব। তো এই পর্যন্ত তোমরা ভালো থেকো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, যাতে আমি জানতে পারি এবং পরবর্তী ক্লাসে এগুলোর উত্তর দিতে পারি। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ।